আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় হিসাবের বইসমূহ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে নগদান বই। এই বই নিয়ে আলোচনা করব। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমরা লাস্ট ক্লাসে এই নগদান বইয়ের 2 গড়া নগদান বইটা আমরা দেখিয়ে দিয়েছি, একটা সমাধান করে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ক্লাস সহ বিগত এই অধ্যায়ের বাকি যে ক্লাসগুলো আমরা এখানে আপলোড করেছি সেই ক্লাসের ভিডিও লিঙ্কগুলো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একেবারে শুরু থেকে লেনদেন থেকে শুরু করে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, খতিয়ান, একেবারে এই 2 গড়া নগদান পর্যন্ত আমরা অলরেডি ক্লাসগুলো দিয়েছি। তোমরা সেখান থেকে দেখে আসবা। আজকে আমরা 3 গড়া নগদান নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তো 2 গড়া নগদান বইয়ের যেই ঘর 3 গড়া নগদান বইয়ের সাথে একটু পার্থক্য, সেটা হলো 2 গড়া নগদান বইয়ে 6টা এবং 6টা, ডেবিট পাশে 6টা, ক্রেডিট পাশে 6টা, এই 12টা গড় ছিল 2 গড়া নগদান বইতে। আর 3 গড়া নগদান বইতে শুধুমাত্র একটা বা একটা, দুই পাশে একটা একটা করে মোট 2টা গড় বাড়বে, সেটা হচ্ছে বাট্টার ঘর এবং কি বাট্টার ঘর। আর বাকি সব ঠিক থাকবে, তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, শুধুমাত্র বাড়লো বাট্টার ঘরটা। ঠিক একইভাবে এই পাশে আসবে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে কথাটা আমি আবার বলে নিচ্ছি সেটা হলো শুধুমাত্র নগদে যে লেনদেনগুলো হয়েছে সেগুলো এখানে আসবে। যদি নগদে নগদ টাকা তোমার কাছে আসে তাহলে এই প্রাপ্তির ঘরে বসবে নগদ টাকা। যদি ব্যাংকের মাধ্যমে আসে ডেবিট পাশে হবে ব্যাংকের ঘরে টাকা। যদি নগদে চলে যায় ক্রেডিট পাশে হবে নগদের ঘরে টাকা। যদি ব্যাংকের মাধ্যমে চলে যায় তাহলে তোমার টাকাটা হবে ব্যাংকের ঘরে ক্রেডিট পাশে। তো এখানে নগদান ঘরে নগদে বা ব্যাংকের মাধ্যমে যদি আসে এখানে এই পাশে বসবে, নগদে বা ব্যাংকের মাধ্যমে যদি চলে যায় তাহলে ক্রেডিট পাশে বসবে। এই ছিল আমাদের মৌলিক কথা। আমরা এবার সরাসরি 3 গড়া নগদান বইয়ের একটি কোশ্চেন তোমাদের সামনে সমাধান করে দেখাবো। তোমরা তোমাদের যাদের টেস্ট পেপার রয়েছে সেখান থেকে বের করতে পারো, অথবা বোর্ড বইয়ের শেষে, চ্যাপ্টারের শেষে অথবা বইয়ের শেষে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া থাকে, তোমরা সেখানে দেখতে পারো। সেটা হচ্ছে ক সেট, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ড 2018 সালের। তোমরা জানো যে 18 সালে 2টা কোশ্চেন এসেছে, যে ক সেট এবং খ সেট। সুতরাং ক সেটের কোশ্চেনটা তোমরা বের করো, সেখানে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডের কোশ্চেনটা এসেছে। তো এখানে ছিল এরকম, প্যারাগন ট্রেডার্স এর 2017 সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। প্যারাগন ট্রেডার্স এর 2017 সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। মার্চের 1 তারিখে বলা আছে নগদ উদ্বৃত্ত 30,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা। নগদ উদ্বৃত্ত 30, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে 20। এটা হচ্ছে 2017 সালের মার্চের 1 তারিখে। আমরা আগে এখানে তারিখটা লিখব 2017 সালের মার্চের 1 তারিখে। এই পাশেও লিখব আমরা 2017 সালের মার্চের 1 তারিখে। এখন খেয়াল করো, যেই টাকাটা আমাদের আগে হাতে থাকে সেটাকে আমরা ব্যালেন্স বিডি বলি। ব্যালেন্স বিডি, এটা হাতেও থাকতে পারে, ব্যাংকেও জমা থাকতে পারে। যদি বলতো হাতে নগদ, ব্যালেন্স বিডি নগদ টাকা। যদি বলতো ব্যাংক জমার উদ্বৃত্ত, তখন ব্যালেন্স বিডি ব্যাংকের ঘরে টাকা, অবশ্যই 2টা ডেবিট পাশে। আর যদি বলতো যে ব্যাংক জমা অতিরিক্ত, তাহলে চলে যাবে ব্যাংকের ঘরে ক্রেডিট পাশে। ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে এটা আমার দায়, এটা আমার ক্ষতি আছে, ব্যাংকের টাকাটা আমার এখনো দায় আছে, ক্ষতি অবস্থায় আছে। বুঝা গেছে কিনা? তো এখানে যেটা বলছে নগদ উদ্বৃত্ত আছে 30,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা। নগদ উদ্বৃত্তটা হবে এখানে, জমা অতিরিক্ত হবে ক্রেডিট পাশে। তো আমরা লিখব ব্যালেন্স বিডি। $30,000 টাকা নগদের ঘরে। এই পাশেও লিখব ব্যালেন্স বিডি, এটা হবে ব্যাংকের ঘরে 20,000 টাকা।
তো এই ছিল আমাদের প্রথম লেনদেনটা। তোমাদেরকে আমি অগ্রিম বলে রাখি, যদি বলতো ব্যাংক জমা উদ্বৃত্ত, তখন এই 20,000 টাকাটা ক্রেডিট পাশে না এসে বসতো ডেবিট পাশে। যেহেতু তিরিক্ত বলেছে, এটা চলে গেল ক্রেডিট পাশে। এরপরে বলা আছে নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। খেয়াল করো, নগদে যখন তুমি পণ্য বিক্রয় করো তাহলে তোমার টাকাটা আসবে না যাবে? অবশ্যই আসবে। এখন তোমাদেরকে যদি বলে টাকা আসলে এটা ডেবিটের ঘরে বসবে না ক্রেডিটের ঘরে বসবে? অবশ্যই ডেবিটের ঘরে বসবে। তো সুতরাং এটা হচ্ছে কয় তারিখে? 3 তারিখে, মার্চের 3 তারিখে বিক্রয় হিসাব। কত টাকা বিক্রয় হিসাব হবে? নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। তো অবশ্যই টাকাটা আসছে নগদে, তাহলে নগদের ঘরে হবে 20,000 টাকা। ওকে, এরপরে 3 তারিখের পরে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা 5 তারিখে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আবারও কন্টা চলে এসেছে। আমরা কন্টার কথাটা 2 নম্বর মানে আমরা 2 গড় নগদান বইতে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে আবারও বলছি, কন্টা মানে হচ্ছে বিপরীত দাখিলা, অর্থাৎ এটা ডেবিট পাশে বসবে, এটা ক্রেডিট পাশে বসবে। এখন এরকম কন্টা আসলে কিভাবে বুঝবা তোমরা? 2টা ঘটনা ঘটতে পারে, নগদের টাকা ব্যাংকে জমা অথবা ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে টাকাটা উত্তোলন। এই 2টা ঘটনা ঘটলে তোমরা মনে করবে এটা হচ্ছে কন্টা, এবং কন্টাটা ডেবিট পাশে আসবে, ক্রেডিট পাশে আসবে। তাহলে এখানে কি বলেছে? 5 তারিখে নগদে ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। এখন এটাকে জাবেদাটা আগে মনে মনে করে রাখবা অথবা খাতায় লিখে রাখবা। যেমন ব্যাংকে যখন জমা দিছো দেখো তো, তাহলে ব্যাংক হিসাব কি হয়ে গেল? ডেবিট হয়ে গেল 30,000 টাকা। আর নগদান কত হয়ে গেল? নগদান হয়ে গেল ক্রেডিট। অবশ্যই টাকাটা হচ্ছে 5 তারিখে 30,000 টাকা। এই টাকাটা আমরা আগে একটা জাবেদা করে নেব। জাবেদা করার পরে আবার খেয়াল করো, আমরা ডেবিট পাশে ব্যাংক হিসাব করব, কিন্তু বিপরীত নামে করব। এটা হচ্ছে 5 তারিখে আমরা ডেবিট পাশে করছি ব্যাংক হিসাব, কিন্তু নাম হবে নগদান হিসাব। যেহেতু এটা বিপরীত দাখিলা, বিপরীত নামই হবে। তাহলে আমরা এখানে লিখব নগদান হিসাব, কিন্তু যেহেতু আমরা ব্যাংক হিসাব করছি টাকাটা হবে ব্যাংকের ঘরে 30,000 টাকা। এবার আমরা যদি নগদান হিসাব করতে যাই, নগদান কিন্তু ক্রেডিট, ক্রেডিট পাশে বসবে টাকাটা অবশ্যই নগদের ঘরে, কিন্তু নাম হবে কি? ব্যাংক হিসাব। কারণ এটা বিপরীত নামে হবে, কারণ বিপরীত দাখিলা। তো আমরা নগদান হিসাব যখন করব, এটা হচ্ছে 5 তারিখে। 5 তারিখে নগদান হিসাব ক্রেডিট, কিন্তু নাম হবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, এবং টাকাটা হবে নগদের ঘরে 30,000 টাকা। তো এই ছিল আমাদের কন্টা হিসাবটা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে 8 তারিখে বলা আছে এমদাদকে তার দেনার 5% বার্তা বাদে 9,500 টাকা চেকে পরিশোধ করা হলো। এমদাদ কে ছিল? এমদাদ ছিল তোমার দেনাদারের হিসাব। এমদাদকে তুমি তার যে টাকাটা সে পেত, তার 5% বার্তা বাদ দিয়ে 5% বার্তা বাদ দিয়ে বাকি যে 9,500 টাকা, এটা চেকের মাধ্যমে পরিশোধ করেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা সূক্ষ্ম কথা আছে, সেটা বলে নাই যে 9,500 টাকার 5% বাদটায় তুমি তাকে দিছো, এটা বলে নাই। বলছে যেই টাকাটা পেত সেটার 5% বাদে বাকি টাকা থাকে 9,500, সেই টাকাটা পরিশোধ করেছো। এখন তুমি এখানে একে ঠান্ডা মাথায় বোঝো, টাকার পরিমাণটাই এখানে গরমিল হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো এখানে আগে আমরা এটুকু বুঝি যে এমদাদকে যখন পরিশোধ করেছি আমি ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে, এটা অবশ্যই কোন পাশে হবে? ক্রেডিট পাশে বসবে, এটা কোনো সন্দেহ নেই। এখন টাকাটা কত হবে? ওকে, দেখো 5% বার্তা বাদে বাকি যে টাকাটা, সেটা হচ্ছে 95,000 টাকা, 9,500 টাকা। তো 5% বাদ দিলে দেখো 100% থেকে যখন তুমি 5% বাদ দিবা, 100% থেকে যখন তুমি 5% বাদ দিবা, বাকি থাকে কত পার্সেন্ট? এই 95%। এই 95%ই টাকা হলো 9,500 টাকা। আমি কি বুঝাতে পেরেছি কিনা? এই 95%ই তুমি দিয়ে দিছো 9,500 টাকা 5% বাদে। এখন এটা তোমরা ছোটবেলা যৌগিক নিয়ম করতা যে 95% যদি হয় 9,500, 1%-এ কত? খেয়াল করো, 95 নিচে যাবে
৯৫০০ উপরে যাবে, অতএব আমি বের করব 5%। 5%-এ কত? তো 5% হলে নিচে যাবে 95, উপরে ৯৫০০ ইন্টু 5। এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো, ৯৫০০ ইন্টু 5 ভাগ হচ্ছে 95। অর্থাৎ এই যে 5%, এই 5% বের হয়ে গেল 500 টাকা। এই 500 টাকা তুমি বাট্টা দিয়েছো। এটা অনেকে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এই যে ৯৫০০ টাকা, এই টাকার অনেকে 5% বের করে, যে ৯৫০০ ইন্টু 5%, এটা কিন্তু অ্যাবসোলিউটলি রং। তাহলে তোমরা কিভাবে করবে এটা, যেহেতু 5% বাদে যেটা থাকে 95%, এই 95% হচ্ছে ৯৫০০ টাকা। তো ৯৫০০ যদি হয় 95%, 1%-এ কত, 5%-এ কত, 5% হচ্ছে 500 টাকায়, 500 টাকা বাট্টা। এখন আমি এটি আবারও পড়ি যে 8 তারিখে বলা হচ্ছে এমদাদকে তার 5% বাট্টা বাদে ৯৫০০ টাকা চেকে পরিশোধ করা হলো। তো সুতরাং এটা অবশ্যই হবে ক্রেডিট পাশে, যেহেতু টাকাটা চলে গেছে, চেকে পরিশোধ করছে, নাম হবে এমদাদ হিসাব। তোমরা এটা দেনাদার হিসাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এমদাদ হিসাব তুমি ব্যাংকে দিছো কত, ৯৫০০। আর এই যে বাট্টা হচ্ছে 500 টাকা। এই বাট্টা হচ্ছে 500 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা ভুলেও আবার ৯৫০০ থেকে 5% বের করতে যেও না। ওকে, তো এটা এই পর্যন্ত গেল। এরপরে 8 তারিখের পরে আসে 10 তারিখে নগদ উত্তোলন ২০০০ টাকা এবং পণ্য উত্তোলন হচ্ছে 500 টাকা। তা আমাদের এখানে পণ্য উত্তোলন আসার প্রশ্নই আসে না। আমরা যেহেতু নগদান বই করি, নগদে এবং ব্যাংকের মাধ্যমে আসলে আসবে, চলে গেলে যাবে, এই শুধু এই লেনদেনগুলো আসবে। সুতরাং আমরা 10 তারিখে নগদ উত্তোলন ২০০০ টাকা, এইটার আমরা লেনদেন করব। কয় তারিখে? এটা 10 তারিখে। দেখো, নগদ উত্তোলনে যাবে কি, উত্তোলন ডেবিট, নগদান হচ্ছে ক্রেডিট। উত্তোলন ডেবিট, নগদান হচ্ছে কি, ক্রেডিট। সুতরাং ক্রেডিট পাশে হবে 10 তারিখে উত্তোলন নামে উত্তোলন হিসাব। কয় হাজার টাকা বলছে? উত্তোলন হিসাব বলছে ২০০০ টাকা। অবশ্যই নগদে বলছে দেখে আমরা ২০০০ টাকা নগদের ঘরে বসিয়ে দেব। আচ্ছা, এরপরে 15 তারিখে বলা আছে, 15 তারিখে কি বলা আছে? 15 তারিখে বলা আছে আসবাবপত্রের উপর 15% টাকা অবশ্যই ধার্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই যখন ধার্য হয় সম্পত্তি কমে যায়। অবশ্যটাতে জিনিসটা তোমরা অবশ্যই বোঝো, ব্যবহারজনিত ক্ষতি। অর্থাৎ এই যে এই বোর্ডটা মার্কেটে বিক্রি করতে গেলে এখন কিন্তু আমি 1000 টাকা দিয়ে কিনেছি, 1000 টাকা বিক্রি করতে পারবো না, 500 টাকা কমে যাবে হয়তোবা। এটা কিন্তু আমার নগদ টাকার কোনো বাড়েও নাই, কমেও নাই, এটা আমার সম্পত্তি কমে গেছে। সুতরাং এটাও এখানে আসবে না। তাহলে শুধুমাত্র নগদে বা ব্যাংকের মাধ্যমে টাকা আসলে ডেবিট পাশে, টাকা চলে গেলে ক্রেডিট পাশে। ধারে, অবচয়, এগুলো অবশ্যই এখানে আসবে না। আর বাট্টার ঘরে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি এই লেনদেনে সেটা নেই, কারবারি বাট্টা, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টা জড়িত, সেটা কখনো এখানে আসবে না। আমরা বাদ দিয়ে দেখাবো, কিন্তু এখানে আমরা বাট্টা করে লিখবো না। শুধুমাত্র নগদ বাট্টাগুলো এখানে আসবে। দেনাদার পানাদারের সাথে যে সম্পর্কিত যে বাট্টাগুলো, শুধুমাত্র সেখানে আসবে। তো 15 তারিখের পরে আরও কিছু লেনদেন আছে, কিন্তু আমাদেরকে করতে বলছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত লেনদেনগুলো 3 গড়া নগদান বইতে করতে বলছে। সুতরাং আমাদের এখানে এন্ট্রিগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এবার আমরা ব্যালেন্সটা বসে দেব। দেখো, আমরা এইভাবে একটা দাগ দেব। ওকে, তো এখানে আমরা ডেবিট পাশের উদ্বৃত্ত বেশি থাকলে আমরা উভয় পাশে টাকার অ্যামাউন্টটা লিখে ফেলবো। এখানে আছে 30 আর 20 50,000 টাকা, এখানে আছে 30 আর 2 32,000 টাকা। সুতরাং আমরা এখানে 50,000 টাকায় উভয় পাশে লিখব। টাকা আমরা উভয় পাশে লিখে দেব। খেয়াল করো, এখানে তাহলে কত টাকা কম আছে, এটা ওই যে যেই মাসে আমরা লেনদেনটা করছি ওই মাসে লাস্ট ডেতে, অর্থাৎ 31 তারিখে এটা ব্যালেন্স সিডি নামে এটা বসে যাবে। কত টাকা কম আছে খেয়াল করো তো। এখানে আছে 30 আর 2 32, এখানে আছে 50,000 টাকা। 50,000 মাইনাস 32,000, তাহলে 18,000 টাকা এখানে কম আছে। ওকে, এবার
এই টাকাটাকে ব্যালেন্স বিডি নামে পরবর্তী মাসের 1 তারিখে চলে যাবে। জুন, জুলাই, মার্চের, তাই না, এপ্রিলের 1 তারিখ নামে এটা চলে যাবে, ব্যালেন্স বিডি হয়। আমরা যদি সব ইংলিশে লিখি ইংলিশই লিখবো আমরা, এখানে ইংলিশই লেখা উচিত। ও এখানে একটা বিষয় তোমাদেরকে বলে নেই, আমরা যে 5 তারিখে যে লেনদেনটা করছি কোনটা হয়েছে, তো সুতরাং এখানে খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা কিন্তু সি লিখতেই হবে আমাদেরকে। 5 তারিখে আমাদেরকে খতিয়ান পৃষ্ঠার ঘরে সি লিখতে হবে। কেন? কারণ এটা কি হয়েছে, কোনটা হয়েছে, সি মানে কোনটা, এটা ইন্ডিকেট করে দিতে হবে আমাদের। ওকে, তো ব্যালেন্স বিডি নামে আমরা এই যে 18,000 টাকা এখানে বসে দেব, কিন্তু এখানে এই ঘরে আমরা হিসাবটা বসে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নগদের ঘরে ব্যালেন্স। এবার আমরা ব্যাংকের ঘরে হিসাবটা আমরা ক্লোজ করে ফেলবো। ব্যাংকে এখানে আছে 30,000, এখানে আছে 20 আর 9,500, তাহলে অবশ্যই এইটার ঘরে অ্যামাউন্টটা বেশি, 30,000। হ্যাঁ, আর এখানে আছে 29,500। তো এখানে আমরা উভয় পাশে 30,000 কিন্তু লিখে ফেলবো। তাহলে কত টাকা আমরা এখানে কম লিখেছি, কম হবে 500 টাকা কম হবে। এখানে 500 টাকা আমাদের কি হবে, কম হবে। সুতরাং এটা আমরা এই সোজাই লিখি, ঠিক এই পাশে আমাদের ব্যালেন্স বিডি নামে ব্যাংকের ঘরে হয়ে যাব 500। প্রিয় শিক্ষার্থীরা, আর এই যে আমাদের বাট্টার ঘর আছে মাত্র 500, বাট্টার এই পাশে আমাদের আনার দরকার নেই। এই হলো আমাদের মোটামুটি একটা হিসাব, আমরা ক্লোজ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 ঘর নগদান বই এখানে আমরা এই নিয়মে করব। বাট্টার ক্ষেত্রে আমি আবারও বলি, যেটা শুধুমাত্র নগদ বাট্টা দেনাদার এবং পানাদারের সাথে জড়িত, শুধু সেটা আসবে। কারবারি বাট্টা অর্থাৎ ক্রয় এবং বিক্রয় বাট্টা কখনো এখানে আসবে না। আর কোনটার ক্ষেত্রে আমি আবারও বলে নিচ্ছি, তোমরা এটাকে অবশ্যই জাবেদা করে নেবা। কোনটা হওয়ার জন্য 2টা শর্ত, কি কি, এটা নগদের টাকা ব্যাংকে জমা দিতে পারো, অথবা ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে তুমি উত্তোলন করতে পারো। যদি 2টা ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই কোনটা হবে, এবং কোনটা 2 পাশে যাবে বিপরীত নামে। ডেবিট পাশে হবে ক্রেডিট নামে, টাকা হবে ডেবিটের ঘরে, ক্রেডিট পাশে হবে ডেবিট নামে, টাকা হবে যে হিসাব সেই হিসাবের ঘরে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের ক্লাসটা ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের মতামত জানাবা। আর পরবর্তী ভিডিও তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।